সবার আকাঙ্ক্ষা ছিল যে এই নির্বাচনটা সবচাইতে ভালো, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর একটা নির্বাচন হবে। সেই জায়গাটাতে একেবারে ঘাটতি দেখা যাচ্ছে। এটা কারণ কি মনে করছেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আসলে নির্বাচন প্রধান উপদেষ্টা কিংবা সরকারের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে ইতিহাসের সর্বকালে সেরা নির্বাচন উপহার দিবে। কিন্তু উৎকণ্ঠা কেন দেখা যাচ্ছে? উৎকণ্ঠা দেখা যাচ্ছে কারণ হচ্ছে কি, সরকার নির্বাচনের জন্য প্রস্তুত কিনা সেটা তার এটিচিউডে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে 1 নম্বর ইস্যু। কারণ হচ্ছে কি, এবং ইসি সক্ষম কিনা, ইসিতে এমনিতেই কোনো সক্ষমতা নাই, সে কোনো এসি টেস্ট দেয়নি, সে কোনো টেস্ট এক্সাম দেয় নাই, কোন প্রস্তুতি ম্যাচ খেলেনি, সরাসরি এসে ম্যাচ বিশ্বকাপ খেলতেছে। তারপর হচ্ছে ধরুন এই নির্বাচনের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটলো, তারপরে অনেকে টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হলো, বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদি এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন মোসাব্বির নামে একজন ভদ্রলোক। তো এখন এগুলা এখনো পর্যন্ত আসামিদেরকে সরকার ধরতে পারেনি। তারপরে আপনি দেখুন 20 তারিখের পরে কিন্তু প্রার্থীরা কিন্তু মাঠে নেমে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত জানি মোর দেন 2000 প্রার্থী কিন্তু মাঠে থাকবে 300টি আসনে। এখন আপনি ঢাকায় তাদেরকে যে লেভেল নিরাপত্তা দেওয়া সম্ভব, ঢাকার বাইরে কিন্তু আপনি চাইলেও কিন্তু আমি বললাম ঢাকায় নিরাপত্তা দেওয়া সম্ভব, যে এতগুলো প্রার্থী মাঠে নামলে অন্য সময় যদি দেখে থাকেন মানে যেরকম একটা রব উঠে যায়, তো সেটা কিন্তু একবার ঢাকাও দেখছে না, গ্রামে কিন্তু অনেক কম। এইটা কেন? মানে সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধরে নিলাম যে তাদের নেই, প্রার্থীদের ভিতরে অনীহা কিংবা গা ছেড়ে দেওয়া ভাব কেন? আচ্ছা, প্রার্থীদের মধ্যে অনীহা একটা রয়েছে, তেমনি ভোটারদের মধ্যে একটা অনীহা রয়েছে। কারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত সেই সংখ্যাটি কাটেনি। কারণ আপনি যদি রাস্তাঘাটে এখন যদি যান, প্রত্যেকের মধ্যে কিন্তু একটা কোশ্চেন বারবার জিজ্ঞেস করে যে নির্বাচন আসলে আদৌ হবে কিনা। মানে নির্বাচন যে হবে, নির্বাচনের যে একটা ফিলিংস, যে একটা ভাইব, সেই ভাইবটা আসলে মানুষকে আন্দোলিত করতে পারতেছে না। 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু হচ্ছে ধরুন সরকারে ধরুন আপনার কিছু হচ্ছে ধরুন কিছু প্রোটেক্টিভ মেজারমেন্ট আমরা বলি আর কি। ধরেন এই ঘটনাটা ঘটলে আমি কি করব, এই ঘটনা ঘটার পরবর্তী, এখন আমাদের সবকিছু হচ্ছে ধরেন আমরা রিয়েক্টিভ, প্রোয়েক্টিভ কিছু আমরা করতেছি না। সরকারের মধ্যে সেই আচরণটা দেখা যাচ্ছে না। ধরুন আমি হাইপোথেটিক্যালি আপনাকে বললাম 22 তারিখের পরে যখন প্রার্থীরা মাঠে নামবে, তখন কয়েকটি বড় মহাসমাবেশের পাশে 4-5টি ককটেল ফুটলো, মানুষ মারা গেল না, ককটেল ফুটলো, এই যে একটা আতঙ্ক ছড়ে উঠলো। না, আমি আপনার যদি বলি, আমি শেষ করি আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের প্রার্থীরা এবং বাংলাদেশের ভোটাররা নির্বাচনের দিকে যেভাবে মানে ঝুঁকে পড়ে সবসময় দেখেছি, তা থেকে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের খুব বেশি আশ্বস্ত করতে হয় আপনার কাছে মনে হয়? না, আপনি বিগত 4টি ইলেকশন তো আমাদের কোনো ইলেকশনে ছিল তার আগেগুলো যদি বলি, 4টি নির্বাচন সবচেয়ে ভুয়া নির্বাচন হয়, তারপরেও তো মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। না না, এটা আপনি কিভাবে বলেন? আমি যদি বলি, আচ্ছা বলেন। আমি যদি বলি লাস্ট 24 নির্বাচন একেবারে আমিডামি নির্বাচন হয়েছে। মানুষ ভোট কেন্দ্রে মানুষ ছিল, মানে ভোট কেন্দ্রে, আমি ভোট কেন্দ্রের দিনের কথা বলছি না, নির্বাচনের যে উৎসবটা তৈরি হয়েছিল, বাজারে বাজারে মানুষের চা খাওয়া, যে ইয়ে করা, এটা আমিডামের মধ্যে তো হয়েছে, পাবলিক তো পার্টিসিপেট করে না। সেই মেয়ের মানে মেয়ের বাবা সেই ছেলের বাবা। কিন্তু আমার কথাটা আমি মনে হয় বুঝতে পারেন নাই। আমার কথা হলো ওই আমিডামির নির্বাচন কিংবা একেবারে যে 18 নির্বাচনটা বলি, বিএনপি যেটাকে আগের রাতে নির্বাচন হলো, ওই নির্বাচনেও কিন্তু আপনি দেখবেন যে নির্বাচনের আগে, অর্থাৎ নির্বাচনের যদি 1 মাস আগের কথা বলি, পুরো বাংলাদেশে একটা বড় ধরনের উৎসবের আমেজ চলে এসেছিল। না, ডেফিনেটলি বাংলাদেশের নির্বাচন সবসময় একটা উৎসবের আমেজ। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের যে ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়েছে, প্রত্যেকটি কিন্তু উৎসবমুখর পরিবেশে হয়েছে এবং প্রত্যেকটি নিয়ে কিন্তু শুধুমাত্র মানে ক্যাম্পাস বা স্টুডেন্টস ভিত্তিক না। আপনি দেখেন এখানে কিন্তু মিডিয়া বলেন, পলিটিক্যাল পার্টিগুলো বলেন, সাধারণ আমজনতা বলেন, সবার কিন্তু একটা উৎসুক চোখ ছিল যে কি হতে যাচ্ছে। ইভেন এই যে ভোট গণনাগুলো দেরি হচ্ছিল, তাতে মানুষের উৎকণ্ঠা আরো বেড়ে যাচ্ছে, ভোট গণনা শেষ হচ্ছে না। সুতরাং মানুষ কিন্তু নির্বাচনমুখী। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে 4.5 থেকে 5 কোটি তরুণ ভোটার রয়েছে। আপনি নিশ্চিত থাকেন প্রত্যেকটি তরুণ ভোটার ভোট দিবে। এখন এই জায়গা থেকে সরকার জনগণকে আশ্বস্ত করতে পারতেছে না। পলিটিক্যাল পার্টির মধ্যেও এখন অনেক ডাইমেনশন রয়েছে, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, একটা সন্দেহ রয়েছে। কেউ এটাও বলতেছে যে 20 তারিখের পরে, আমি হাইপোথেটিক্যাল আলোচনা বলি, ধরেন আমি ককটেলের একটা উদাহরণ আপনাকে দিলাম, তারপরে ধরেন হাদির মতো ধরেন 8-10টা বা 5-7টা জনের এরকম টার্গেট কিলিং হলো, খুব সিগনিফিকেন্ট প্রার্থীও হলো না, নন সিগনিফিকেন্ট প্রার্থী, একেবারে সেলফ ইন্ডিভিজুয়াল প্রার্থী এরকম হলো, তার কি নির্বাচনের পরিবেশটা থাকবে আপনার মনে হয়? থাকবে না। তারপরে ভোটারদেরকে আপনি ভোটের কাউন্টারে নিতে হবে, কারণ সবাই একটা কথা বারবারই বলতেছে যে আওয়ামী লীগের ভোট থাকবে না, ভোটার টার্ন আউট কিরকম থাকে, গণভোটে কি হয় না হয়। তো এই জায়গা থেকে ভোটার টার্ন আউটের নিয়ে একটা প্রশ্ন আছে। আর একটা বিষয় হচ্ছে কি, ধরেন সরকার, এই যে আপনি কথাগুলো বললেন, তারপরে সরকার এগুলো যে সরকার যে আশ্বস্ত করবে, তার কোনো পূর্ব প্রস্তুতি আমরা দেখিনি। তারপরে ধরুন ইলেকশনের যে একটা বিশাল একটা ঝাঁকি, আপনার কিন্তু সময় কিন্তু বাড়ানো হয়েছে, আগে আধা ঘন্টা, পর আধা ঘন্টা। এবার কিন্তু আপনার 12,76,00,000 ভোটার ডাবল ব্যালট গণভোটার রয়েছে। সুতরাং আপনার কতক্ষণে আপনি ভোটগুলো গণনা করে শেষ করবেন,
কোন প্রস্তুতি করবেন এগুলার কোনো ধরনের রূপরেখা এখন পর্যন্ত সরকার উপস্থাপন করতে পারেনি, নির্বাচন কমিশন উপস্থাপন করেন। এই কারণে মানুষ এখনো আতঙ্কিত অবস্থা রয়েছে, মানুষ এখনো অনেক কিছু। তাছাড়াও আমি আর একটু বলি, সরকারের কিন্তু আপনার এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আপনি কাগজে কলমে যদি ধরে নেন, এবারে কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা একটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে রয়েছে, এখন তত্ত্বাবধায়ক আমি সরকার বলি দায়িত্ব পালন করছে তারা। রাইট, তারা তত্ত্বাবধায়ক সরকার লালন পালন করতেছে, কিন্তু দেখুন তাদের নানা ধরনের আচরণে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে। দেখুন তাদের, আমি যদি গত 2-3 দিনের সিনারিগুলো যদি আপনাকে একটা পর্যালোচনা করি, তাহলে আপনি আমার সাথে কনভিন্সড হয়ে যাবেন যে ওরা আসলে ইলেকশন চায় না। ধরুন আপনার ফেব্রুয়ারির 12 তারিখের পরে এই সরকারের একজনও থাকতে পারবে না, থাকার কোনো রাইটস নেই। তারপর আপনি দেখেন না এই সরকার, আমরা কি পাকিস্তানের সাথে যাব নাকি সৌদি আরবের সাথে চুক্তিতে যাব, এটা নিয়ে ডিলিং করতেছে। মার্চে প্রধান উপদেষ্টা জাপানে যাবে না কোথায় যাবে, এগুলো নিয়ে ডিলিংস করতেছে। তারপর আপনি দেখুন কালকে একটা অনুষ্ঠান, মার্চে প্রধান উপস্থিত থাকে কেমনে? সেটাই আমি বলতেছি, উনি তো এটা ডিলিং করার কথা না, ব্যক্তিগত সফর এক কথা, কিন্তু রাষ্ট্রীয়ভাবে উনি এটা এখন কিভাবে ডিলিং করে। এখন এই ধরনের আচরণগুলা, তারপরে হচ্ছে কি আপনার এই আজকে কিন্তু আবার প্রধান উপদেষ্টা নিজেই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে রিকনসিলিয়েশনের মাধ্যমে তাদেরকে ফেরানো সম্ভব। কিছুদিন আগে কিন্তু প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম বলেছিলেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ যদি ক্ষমাও চায় আওয়ামী লীগকে ফেরানো করা সম্ভব না। সুতরাং তাদের একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো মিল নাই। এবং এই রাজনৈতিক দলগুলা, কারণ আমি আরেকটু শেষ করি আপনাকে 1 মিনিটে, সেটা হচ্ছে ধরুন আমাদের রাজনৈতিক যে মূলত দুটো জোট, আমি নাম নিচ্ছি না, একটি জোট মনে করতেছে যে করে হোক আমি ইলেকশন করে ফেলবো, আর একটি জোট মনে করতেছে যে ইলেকশনে যদি একটু পিছায় তাহলে আমার সুবিধা। সুতরাং তাদের মধ্যে একই জন্য কোন জোটের কথা একটু খোলাসা বলবেন তো? মানে যারা এখন একটু সরকারের বেশি প্রভাব বিস্তার করতেছে তারাই আর কি। মানে এটা তো নানান BNP? ধরনের- এবার এটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, এনসিপি হতে পারে। এখন ভেগ কথা হয়ে গেল। আচ্ছা আমি আপনার কাছে আসবো একটু, মানে তাহসিন রিয়াজ আপনার কাছে যাই। একেবারে যদি বলি, আমার প্রশ্নটা একটু অন্যরকম, যে বিষয় হলো সবচেয়ে বেশি নির্বাচন কমিশন সম্পর্কে যদি কথা বলে থাকে সেটা এনসিপি বলেছে। জি, নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা প্লাস তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। কিন্তু এখন একটা যে অভিযোগ এসেছে, সেই অভিযোগটা আপনারও চোখে পড়েছে মনে হয়, যে পোস্টাল ব্যালটে প্রতীকের যে ক্রম নির্ধারণ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের জোটের সঙ্গে জামাত এবং আপনাদের ব্যালট, আপনাদের যে প্রতীক শাপলাকলি, সেটা খুব ভালো জায়গায় অবস্থান পেয়েছে। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে যে তাদের যে জায়গাটা সেটা একেবারে এমন জায়গায় দেখার চোখে পড়ে না। প্রশ্ন হলো, একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা জানানো হচ্ছে যে তরুণরা এবার পাশ করে আসবে প্রধান উপদেষ্টা এই জায়গাটা। কেউ মন্ত্রী হবে, মানে তাহলে আপনাদের যে অভিযোগ, যে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং আপনাদের অনেক নেতা এসে আমার শোতেই বলেছেন যে ডক্টর ইউনূসের আচরণ এখন এমন পর্যায়ে চলে গেছে যে তিনি বিএনপির মহাসচিবের মতো আচরণ করছেন। তো সেই জায়গার থেকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন এবং সরকার আপনাদের দিকে বেশি শুভকামনা জানাচ্ছে। এই বিষয়টা কেন বলেন তো? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। আপনি কি প্রধান উপদেষ্টার ওই পুরো স্টেটমেন্টটা পড়েছিলেন কিনা ভিতরে, জাস্ট ফর নোয়িং? না না না, পুরোটা পড়ে না। দেখেন, প্রথমত হচ্ছে প্রধান উপদেষ্টা সেখানে পার্টিকুলার কোনো দলকে মিন করে নাই। আপনি একটু ডেটা নেন, বিএনপির ডেটা নেন, জামাত ইসলামীর ডেটা নেন, আদার পলিটিক্যাল পার্টিসের ডেটা নেন। সকল দল এবারের ইলেকশনে সকল দল তাদের প্রার্থী নমিনেশনের ক্ষেত্রে তারা চেষ্টা করেছে যে ইয়াং জেনারেশনকে প্রায়োরিটাইজ করার। সেম গোস টু জামাত ইসলামী বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে যাদেরকে নমিনেট করেছে তারা অনেকেই সদ্য বিদায়ী বিভিন্ন মানে এই যে ইসলামী ছাত্র শিবির, বিএনপি কি করেছে? বিএনপিও করেছে কিছু কিছু ক্ষেত্রে। বিএনপিও করেছে, বিএনপিও করেছে, বাট মোটা দাগে করে নাই। বিএনপি তরুণদের ক্ষেত্রে আমার দেখা মতে যদি বলি, বিএনপির একেবারে যদি বলি তরুণদের ক্ষেত্রে 3-4 জন প্রার্থী হয়তো এসছে। না না, ইটস মোর দ্যান দ্যাট, মোর দ্যান। আমি তাও পরিবারের কারণে আসছে। না, আমি ইটস মোর দ্যান দ্যাট। আপনি মনে হয় একজনের নামও বলতে পারবেন না যে? না, ইটস মোর দ্যান দ্যাট, বরং একজন আমি এখানে নাম বলবো না বিকজ অফ বায়াস। কোন প্রার্থীর নাম তো আমি এখানে বলতে পারি না। আমি একটু বলি, আপনার এই জায়গাতে একটু আপনাকে হেল্প করি। যে বিষয়টা হলো কি, ওই মীর জাফর আলী নামটা কিন্তু খারাপ না, মীর জাফর আলী নামটা